আমি ডক্টর সৌরভ কুমার সাহা। গতকালকে অনেক চেষ্টা করেও লাইভে আসা যায় নাই, কারণ কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল। তো আজকে চেষ্টা করব যে আপনাদের পুরো ডিটেলস হাইপোথাইরয়েডিজম সম্পর্কে বলার। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি এখন আছি এনাম মেডিকেল কলেজের রেজিস্ট্রার হিসাবে, এমসিবিএস পার্ট 2 ট্রেনিং হিসেবে আছি। তো শুরু করা যাক। হাইপোথাইরয়েডিজম বোঝার জন্য যে জিনিসটা জানতে হবে, ফিজিওলজি জানা থাকলে আপনার সব কিছু এমনিতেই মনে থাকবে। আপনি ডোজ, হাইপোথাইরয়েড কেন হচ্ছে, কেন আমি এটাকে হাইপোথাইরয়েডিজম বলবো, অথবা একটা পেশেন্ট আসলেই তাকে আমি হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস করবো কি না, আপনি সুন্দরভাবে চিন্তা করতে পারবেন। তো সব কিছুই এখানে যা আমি বলবো পুরাটাই কিন্তু আপনার পোস্ট গ্রাজুয়েশনের যে এন্ট্রি পরীক্ষাগুলো আছে সবগুলোতে কাজে লাগবে। ইভেন এমআরসিপির ক্ষেত্রেও এই ইনফরমেশনগুলোই লাগে। সুতরাং তাহলে শুরু করা যাক। তো প্রথম জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা আমরা সবাই জানি যে থাইরয়েড রিলিজিং হরমোন রিলিজ হয়, তারপর থাইরোস্টিমুলেটিং হরমোন রিলিজ হয় অ্যান্টিপিটিউটারি থেকে। তারপর সেটা কাজ করে তার গ্ল্যান্ডের উপর, থাইরয়েডের উপর। তারপর কিন্তু হরমোনটা কাজ করতে যেয়ে সে কিছু মেটাবলিজম হয় এবং কিছুটা বাইন্ডিং প্রোটিন হিসাবে কিন্তু থেকে যায়। আমরা এখানে এই ছবিটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে থাইরয়েড ম্যাক্সিমাম বাইন্ডিং প্রোটিনের সাথে, মানে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন এর সাথে বাইন্ড করে থাকে এবং খুব অল্প পরিমাণেই ফ্রি অবস্থায় থাকে। তো আমরা এখন দেখি। তো ওই ছবিটা থেকে আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে যদি এই গ্ল্যান্ড থেকে যদি কোনো কিছু বাড়ে, T3 গ্ল্যান্ড থেকে বের হয়ে হরমোন যদি বাড়ে, সেক্ষেত্রে কিন্তু এটা যে এখানে নেগেটিভ স্টিমুলেশন দিবে এবং সেটা কিন্তু দুইটা জায়গাতে দেয়, একটা পিটুইটারিতে দেয়, একটা হাইপোথ্যালামাসে দেয়। দেখেন এখানে নেগেটিভ। সুতরাং এটা যদি এখানে হরমোন বাড়ে, এটা নেগেটিভ, হরমোন যদি কমে, এটা পজিটিভ ফিডব্যাক রেগুলেশন করবে। এটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম অথবা পজিটিভ ফিডব্যাক মেকানিজম আমরা সবাই পড়ছি ফিজিওলজিতে। নেক্সট স্লাইডে যাই। এই ছবিটা কুমার অ্যান্ড ক্লার্ক থেকে নেওয়া। এই ছবিটা খুবই একটি ইম্পর্ট্যান্ট একটা ছবি। বিভিন্ন বইয়ে খুব সুন্দর করে থাকে। দেখা যায় কিছু বইয়ে ডেভিডসন এত ভালো ছবি নাই, যেটা আছে সেটাও ভালো, কিন্তু এটা একটু ভালো বোঝার জন্য এটা আমরা প্রথমে লক্ষ্য করব। এটা কিন্তু থাইরয়েড সেল একটা দেখতে এমন, ফিজিওলজিতে আপনি দেখলে এমনই দেখবেন। দেখতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, কল্পনা শক্তিটা ওই জায়গায় নিতে হবে যে এটা একটা সেল, এটা একটা কলয়েড, এখানে অনেকগুলো ফলিকুলার সেল আছে। থাইরয়েডে দুইটা সেল, একটা ফলিকুলার, একটা প্যারাফলিকুলার। এটা হচ্ছে নীল রঙের এই সেলগুলো হচ্ছে প্যারাফলিকুলার, এবং যেগুলো দেখতেছে ব্লুইশ, এগুলো হচ্ছে ফলিকুলার সেল। এখান থেকে সব কিছু যে কলয়েডে যায় এবং কলয়েডে যায় T3 T4 তৈরি হয়ে আবার এই সেলটি বের হয়ে আসে, ব্লাডে চলে আসে। এখন এই ছবিটাকেই বড় করে এখানে দেখানো হয়েছে, লক্ষ্য করেন। এটা হচ্ছে ফলিকুলার সেল, এটা কলয়েড, এই লালটা হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে এটা, আর বাইরেরটা হচ্ছে ব্লাড। এটা হচ্ছে আমাদের সার্কুলেশন, এখানে সার্কুলেশন থেকে সব কিছু ট্রান্সপোর্ট হয়। তো প্রথমে কি হয়, প্রথমে আপনাকে চিন্তা করতে হবে আয়োডাইড ফর্মে আমরা পাই ব্লাডে, খাই যেগুলো লবণ, আয়োডাইড হিসাবে যায়। আয়োডাইড যে এখানে অক্সিডেশন হয়, অক্সিডেশনের কারণে আয়োডিনে রূপান্তরিত হয়, এবং এই রূপান্তরিত হওয়ার কারণে সে এই আয়োডিনটা তখন কলয়েডে যে টাইরোসিনের সাথে বাইন্ড করে। এই যে একটা এখানে একটা ট্রান্সপোর্টার আছে, এটা বলে পেনরিন ট্রান্সপোর্টার, এবং এই পেনরিনের নামে একটা সিনড্রোম হয়, এটা হচ্ছে পেনরিন সিনড্রোম। যাদের এই ট্রান্সপোর্টারটা নষ্ট থাকে তাদের এই সিনড্রোম হয়, এবং এটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এটা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে বিভিন্ন অ্যান্টি পরীক্ষাতে কোশ্চেন থাকতে পারে, এটা জানার জন্য সুন্দর। এই পেশেন্টগুলোর কি হয়, যেহেতু এটা অটোজোমাল রিসেসিভ, সুতরাং এটা কিন্তু আপনাকে আর্লি এটা আপনাকে সিমটম প্রকাশ করবে। বাচ্চাদের হয় বিশেষ করে, তাদের এই সিমটম থেকে সে আয়োডিন সবই খাচ্ছে, কিন্তু তার কিন্তু গ্রোথ, মেন্টাল যে অ্যাবিলিটি, এগুলো কিন্তু ভালো করে ডেভেলপ করবে না, তার ইন্টেলিজেন্সের মাত্রা কিন্তু খুবই
খুবই কম থাকবে। হ্যাঁ, তো এখন দেখা যায় আপনাকে যেটা এখান থেকে জানতে হবে যে ডিজিজগুলো বোঝার জন্য, এখানে আয়োডিনটা অক্সিডেশন হলো, অক্সিডেশন হয়ে কিন্তু আয়োডিন হলো, আয়োডাইড হয়ে গেলো আয়োডিন, আয়োডিন হয়ে কিন্তু সে টাইরোসিনের সাথে বাইন্ড করে। আমরা টাইরোসিন নিয়ে এখন জানবো হোয়াট ইজ টাইরোসিন। টাইরোসিন হচ্ছে হোয়াট ইজ টাইরোসিন দেখেন, টাইরোসিন হচ্ছে আমাদের বডিতে ফিনাইল অ্যালানাইন করে একটা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, সেটা বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে টাইরোসিন হয়। এর অর্থ হচ্ছে আপনার এটার জন্য কখনোই আপনার থাইরয়েড হরমোন প্রোডাকশন হতে কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ এটা আমাদের নন এসেনশিয়াল, মানে আমাদের এটা খেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, আমাদের শরীরে আছে, এন্ডোজেনাস থেকে তৈরি হয়। সুতরাং এই টাইরোসিনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এই টাইরোসিন একটা ডিজিজে থাকে না, সেটা হচ্ছে ফিনাইল কিটোন ইউরিয়া। কারণ হচ্ছে ওই যেটা আমি আপনাকে দেখাইলাম ফিনাইল অ্যালানাইন, ওইখান থেকে টাইরোসিন তৈরি হয়, কিন্তু ওইখান থেকে এটা তৈরি হইতে যে এনজাইমটা লাগে, ওই এনজাইমটা যদি না থাকে তখন কিন্তু এটা তৈরি হবে না। সুতরাং তখন কিন্তু ওই ডিজিজ হবে। হ্যাঁ, তো এটা ইম্পর্ট্যান্ট টাইরোসিন জানা। টাইরোসিন সম্পর্কে অনেকের কোয়ারি থাকে, হোয়াট ইজ টাইরোসিন সে জানে না, অনেকে ডিটেলসে কোনো পড়ে না, তাই এটা নিয়ে আসলাম। তো এখানে টাইরোসিন পাওয়া যায় কিসে? টাইরোসিন মেনলি পাওয়া যায় ডেইরি প্রোডাক্টস, মানে দুধ জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, হ্যাঁ, ওটস, তারপর গমের তৈরি যে কোনো খাবারেই এই টাইরোসিন থাকে। সুতরাং আমাদের ডেইলি রিকোয়ারমেন্টস কিন্তু এখান থেকেই ফিল আপ হয়ে যায়, আর এমনিতেও বডি থেকে তৈরি হয়। হ্যাঁ, এন্ডোজেনাস। তো এই ছবিটা লক্ষ্য করেন এখন, এখানে ওই টাইরোসিনটা এখানে থাকে কলয়েডে। কলয়েড থেকে তখন এই আয়োডিন যে ওর সাথে যে বাইন্ড করলো, এটাকে বলা হয় আয়োডিনেশন। আয়োডিনেশন দেখেন, আয়োডাইড টাইরোসিন, এটাকে বলা হয় আয়োডিনেশন। ঠিক আছে, এই আয়োডিনেশন হওয়ার কারণে কিন্তু সে তৈরি হলো আয়োডাইড টাইরোসিন। আয়োডাইড টাইরোসিনের সাথে যখন এই থাইরোগ্লোবুলিন, এই যে থাইরোগ্লোবুলিন খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা ফলিকুলার সেল থেকে তৈরি হয় স্পেসিফিক। থাইরোগ্লোবুলিন বডির আর কোথা থেকে তৈরি হয় না, শুধুমাত্র থাইরয়েড সেল থেকে তৈরি হয়। এর জন্য যদি থাইরয়েডেক্টমির পরে কোনো ক্যান্সারের পেশেন্ট থাইরয়েডেক্টমি করা হয়েছে, তার থাইরোগ্লোবুলিন থাকার কথা না, কারণ তার তো থাইরয়েড গ্ল্যান্ড নাই। যদি থাকে বুঝতে হবে আপনার হয় একটোপিক কোনো সাইটে থাইরয়েড সেল আছে, সেটা হইতে পারে এমব্রিওলজিক্যালি, অথবা তার এই রেমন্যান্ট ক্যান্সার সেল বডিতে থেকে যায় এবং ওইখান থেকে কিন্তু থাইরোগ্লোবিন প্রোডাকশন হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট ইন্ডিকেটর, এটা একটা স্পেসিফিক যে আপনার থাইরয়েড ক্যান্সার আফটার থাইরয়েডেক্টমির পরে আছে কি না দেখার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এই থাইরোগ্লোবিনের সাথে যখন এটাকে বলা হয় অর্গানিফিকেশন। সুতরাং এখানে তিনটা জিনিস হয়, আয়োডিনেশন, আয়োডাইড থেকে আয়োডিন, দেন আয়োডিন যে টাইরোসিনের সাথে যুক্ত হলে এটা বলে আয়োডিনেশন, এবং এই পুরা প্রসেসটা এই থাইরোগ্লোবুলিন যখন অ্যাড হয় এটাকে বলা হয় অর্গানিফিকেশন। সুতরাং খুব ইম্পর্ট্যান্ট এখানে থাইরোগ্লোবুলিন যেমন একটা ইম্পর্ট্যান্ট আমি আপনাকে বললাম, আরেকটা বলা হয় টিপিও, থাইরয়েড পার অক্সিডেজ, খুব ইম্পর্ট্যান্ট একটা এনজাইম। এটা ছাড়া এই অর্গানিফিকেশনও হবে না। অর্গানিফিকেশনের যে আগের দুইটা স্টেপ, যে অক্সিডেশনটা মেনলি কিন্তু এই যে আয়োডাইড থেকে আয়োডিন হয়, এটা টিপিও করে, থাইরয়েড পার অক্সিডেজ, এবং এই আয়োডিনেশনটাও টিপিওই করে। সুতরাং টিপিও অ্যান্টিবডি যদি তৈরি হয়, মানে টিপিও এর অ্যাগেনস্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে, আপনার অক্সিডেশন এবং আয়োডিনেশন স্টেপ নষ্ট হয়ে যাবে। থাইরয়েড কিন্তু আর হরমোন তৈরি করবে না, যেটা হাসিমোটো থাইরয়েডাইটিসের 1 নম্বর ফিচার, যে তার টিপিও অ্যান্টিবডি তৈরি হয়। সুতরাং এখানে এটা বুঝতে হবে ভালো করে। তারপর T4 T3 তৈরি হলো, এটা তো এত জানার কিছু নেই। T4 T3 আসবে, এসে ফলিকুলার সেল দিয়ে বের হয়ে ব্লাডে চলে আসবে। এখানে যেটা জানার আছে, আমরা কেন ফ্রি T3 এবং ফ্রি T4 দিই। ফ্রি T3 দিই কারণ 99%ই দেখেন আপনার এই যে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন করে যেটা বলছে টিবিজি নামে দেখা যায়, হ্যাঁ, ওইটার সাথে বাইন্ড করে থাকে। মাত্র 1% হচ্ছে ব্লাডে ফ্রি অবস্থায় থাকে, যেটা বিভিন্ন মেটাবলিক ফাংশনগুলো সে করে। ঠিক আছে, দেখেন টার্গেট সেল কোনটা, লিভার, কিডনি, মাসল, এইগুলো সব এমসিকিউ আসে কিন্তু। এই জিনিসটা যদি ভালো করে মাথায় রাখতে পারেন, অনেক কিছু ডিজিজের প্যাথোফিজিওলজি জানা সম্ভব।
নেক্সট হচ্ছে আমি এখানে দেখাইতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি কি হয়। আয়োডিন যায়, আয়োডাইড যায়, আয়োডিন হয়, আয়োডিন হয় প্যানড্রিন। দেখেন প্যানড্রিন রিসিপ্টর দিয়ে সে বের হয়ে গেল। এই যে দেখেন টিপিওর কথা বলছিলাম, এই টিপিওটা দিয়েই কিন্তু আয়োডিনেশন হয়। তারপর হয় হচ্ছে এখানে হয় অক্সিডেশন অ্যান্ড দেন আয়োডিনেশন। এই সব প্রসেসটা কিন্তু টিপিও যুক্ত আছে। এখানে আমি দেখাতে চাইছি যে এখানে টিপিও খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যে আপনাকে টিপিও সম্পর্কে মনে রাখতে হবে। এই টিপিও খুব ইম্পর্ট্যান্ট এবং এই টিপিও খুব ইম্পর্ট্যান্ট। দেখেন প্রত্যেকটা স্টেপে কিন্তু টিপিওর অনেক ফাংশন আছে। সুতরাং থাইরয়েড পারঅক্সিডেজ এনজাইম যদি ফাংশনলেস হয়ে যায় অথবা তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, তখন কিন্তু এইগুলার কাজ করতে পারবে না। আমরা আজকে হাইপোথাইরয়েডিজম বলবো। হাইপোথাইরয়েডিজমের সবগুলা ব্যাপার আমরা আজকে জানবো যে কীভাবে কী হয়। এখানে আরেকটা জিনিস দেখার আছে, অ্যাকচুয়ালি আমাদের মেটাবলিক স্টেপ কী কী। তো আমরা যেগুলো বললাম, অক্সিডেশন, আয়োডিনেশন। অক্সিডেশন হচ্ছে আয়োডাইড থেকে আয়োডিন, আয়োডিনেশন হচ্ছে টাইরোসিনের সাথে আয়োডিন যুক্ত হওয়া, এবং পিজি থাইরোগ্লোবুলিনের সাথে আয়োডিন এবং টাইরোসিন যুক্ত হওয়ার পুরো প্রসেসটাকে অর্গানিফিকেশন বলে। আর লাস্টের যে স্টেপসটা, এটা খুব ইম্পর্টেন্ট, কয়েকটা ডিজিজ বোঝা যায় এই জিনিসটা বুঝতে পারলে। ডিআয়োডিনেশন, এটা হচ্ছে একটা এনজাইম। এই এনজাইমের মাধ্যমে T4 থেকে কিন্তু T3 তৈরি হয়। এটাও অনেক মাথায় সবারই একটু গোলমাল লাগে যে অ্যাকচুয়ালি T4 থেকে T3 না T3 থেকে T4। আপনি মনে রাখবেন বড় ভাই থেকে ছোট ভাই হয়, এবং ছোট ভাই কিন্তু যথেষ্ট বুদ্ধিদীপ্ত হয়। তো ব্যাপারটা এমন, T4 থেকে T3 হয়। এই T4 থেকে T3 যে হয়, এটা এই ডিআয়োডিনেশনের কারণে হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা বলি যে দেখেন আমি যা যা বলছি ঠিক এইগুলো এখানে লেখা আছে। হ্যাঁ, অর্গানিফিকেশন, অক্সিডেশন, আয়োডাইড টু আয়োডিন বাই টিপিও, আয়োডিনেশন, গ্লোবুলিন, অর্গানিফিকেশন হচ্ছে টাইরোসিন, আয়োডিন। হ্যাঁ, এইগুলো কিন্তু এখানে লেখা আছে। এখানে আয়োডিন প্লাস টাইরোসিন হবে, একটু ভুল আছে। অর্গানিফিকেশন হচ্ছে তিনটে একসাথে কমপ্লেক্স ফর্মেশনকে বলে, আর ডিআয়োডিনেশন হচ্ছে T4 থেকে T3। ঠিক আছে, এই কনভার্সনটা আমি আপনাকে দেখাইছি একটু আগে, টাইরোসিন সম্পর্কে বলছি। এখন আমরা বলি ফাংশন অফ থাইরয়েড হরমোন। ফাংশনটা অ্যাকচুয়ালি ইনসুলিন ডিপেন্ডেন্ট এন্ট্রি অফ গ্লুকোজ ইনটু, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, লাল কালি দিয়ে দিছি দেখেন। অ্যাকচুয়ালি থাইরয়েড হরমোন এমন একটা হরমোন যেটা আমাদের বডির মেজর জায়গায় তার কন্ট্রোল সিস্টেম বসায় রাখছে। অ্যাজ আমেরিকা যেমন দেখা যায় এক এক মহাদেশে এক এক জায়গায় ঘাঁটি গেড়ে রাখছে, ঠিক থাইরয়েড হরমোনের ফাংশনটা অনেকটা এরকম। সে করছে কি, এমন জায়গায় এমন এনজাইমকে সে কন্ট্রোল সিস্টেমের ভিতর নিয়ে আসছে যে ওকে দ্বারা ছাড়া কিন্তু ও কোনো কাজ করতে পারে না। এমন কিছু কথা আমি একটু পরে বলা শুরু করব, আপনারা মনে রাখেন যে এখানে কি হচ্ছে, এনহ্যান্সমেন্ট অফ ইনসুলিন ডিপেন্ডেন্ট অ্যান্টি গ্লুকোজ, মানে গ্লুকোজ যে ঢুকবে ইনসুলিনের মাধ্যমে, ইনসুলিনও আছে গ্লুকোজও আছে, কিন্তু নাই থাইরয়েড হরমোন। তাহলে কী হবে, ওই গ্লুকোজ কিন্তু আর ঢুকতে পারবে না, ইনসুলিন কিন্তু ভালো কাজ করতে পারবে না সেলের উপর, কারণ থাইরয়েড হরমোন নাই। থাইরয়েড হরমোন সেন্সিটিভিটি তৈরি করে ইনসুলিন ঢুকতে, হ্যাঁ, এবং গ্লুকোজ ঢুকতে সেলের ভিতর বাই ইনসুলিনকে অ্যাক্টিভ করে রাখতে, ইনসুলিনকে পিছন থেকে শক্তি যোগায়, যে আপনি চান যে ওই জায়গাটাকে পারমেবল করেন যে গ্লুকোজ এন্ট্রি করতে পারে। হ্যাঁ, রিসিপ্টরগুলো ফুয়েল হিসেবে কাজ করে। মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটার উপর কিন্তু ডোজ ডিপেন্ড করে। এই একটা জিনিসের উপর কিন্তু আপনার একটা ডোজিং চেঞ্জ হয়ে যাচ্ছে। যাদের ইসকেমিক হার্ট ডিজিজ, মানে যাদেরকে আপনি ইসকেমিক হার্ট ডিজিজের একটা পেশেন্ট এইজড, তাকে কিন্তু এই মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন কিন্তু করে হচ্ছে থাইরয়েড হরমোন। এটা যদি কম থাকে তাহলে কিন্তু ওর অ্যানজাইনা ডেভেলপ করবে। কেন? কারণ ওর তো অক্সিজেন আছে, মায়োসাইট আছে, কিন্তু কার্ডিয়াক মায়োসাইট আছে, কিন্তু কাজ করতে পারতেছে না করলেই তখন কিন্তু পেইন হবে, কার্ডিয়াক মাসলে পেইন হবে, ইসকেমিক পেইন হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যে হাইপোথাইরয়েডিজম পেশেন্টের অ্যানজাইনা কিন্তু সিমটম বেশি থাকে। ঠিক আছে, আবার হাইপোথাইরয়েডিজম পেশেন্টের অ্যানজাইনা সিমটম বেশি থাকে, ওকে কিন্তু থাইরক্সিন বেশি সাপ্লিমেন্ট দিলেও সমস্যা আছে। হ্যাঁ, খুব কশাসলি দিতে হয়। এটা আমি লাস্টে ট্রিটমেন্টের অপশনে বলবো। এখন নার্ভের কন্ডাকশন,
কারণ নার্ভ কন্ডাকশন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। দেখবেন অনেক পেশেন্ট বলবে সারা শরীরে জ্বালাপোড়া করে, বার্নিং সেন্সেশন হয়, পেইন হয়, হ্যাঁ। তো এইগুলা কিন্তু প্যারাস্থেশিয়া করে একটা টার্ম আছে, এটার ভিতর পড়ে। তো এইগুলো কিন্তু সবই থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্টির কারণেই হয়ে থাকে। গ্লুকোনিওজেনেসিস করে এবং অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন খুব ইম্পর্টেন্ট জিনিস। হয়তো বা এখানে দেখে মনে হচ্ছে কয়েকটা মুখস্থ করলে হবে না, এইগুলা করে না বলেই এই ফ্যাটি অ্যাসিডকে বডিতে যদি ইউটিলাইজ না হয়, এটা তো মেটাবলিক ফুয়েল আমাদের জন্য, আমাদের শরীরের জন্য ফ্যাটি অ্যাসিড একটা শক্তির উৎস। এটা এখন কাজে লাগলো না, তখন এটা কি হবে? এটা কিন্তু লিপিড হয়ে যাবে শরীরে, ডিসলিপিডিমিয়া হবে। দেখেন এখান থেকেই আপনি কি কি হচ্ছে সব বলে দিতে পারবেন, যে এই কী কী ইনভেস্টিগেশন আপনি দিবেন, এইগুলা চিন্তা করে করে দিতে হবে। যে একটা হাইপোথাইরয়েডিজম পেশেন্ট সাসপেক্ট করতেছি, ওর কী কী ইনভেস্টিগেশন, তো তখন এইগুলো আপনাকে দিতে হবে। যে তাকে দেখার জন্য ডিসলিপিডিমিয়ার জন্য কিন্তু লিপিড প্রোফাইল আপনাকে অ্যাডভাইস করতে হবে, ঠিক আছে? তো পরবর্তীতে আরও বলবো। তো এখন হচ্ছে আমরা ডিজিজটা সম্পর্কে যে জানবো যে ওরা কী ক্লিনিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসে। অ্যাকচুয়ালি হাইপোথাইরয়েডিজম পেশেন্টের ওয়েট গেইন থাকবে, এগুলো সবাই জানে, কিন্তু প্রশ্নটা আপনি কি করবেন, আপনি প্রশ্ন দিয়ে বুঝতে পারবেন, আর সাইন দিয়ে, ফিজিশিয়ান হিসেবে সাইন দিয়ে দেখাটাই ইম্পর্টেন্ট। কারণ আপনি পেশেন্ট তো আপনাকে অনেকভাবে মোটিভেট করে ফেলবে যে তার এটা না হয় না ওইটা হয়, এই হয় না ওই হয়, কেউ কিছু সময় বাড়ায় বাড়ায় বলবে। আপনাকে এখান থেকে উঠে আসতে হবে। কীভাবে উঠে আসবেন? যে ওয়েট গেইন তো হইতেই পারে, এটা হিস্ট্রি স্পেসিফিক না, তার তোর আগে থেকে ওজন মাপা ছিল না, এখন আপনি ওজন মাপছেন, মেপে কি পাবেন যে তার ওয়েট গেইন হয়েছে? আপনি আগে ওজন তো জানতেন না, পরে বলবেন যে জামা কাপড় ডিল, এইগুলো বলে আসলে হয় না। হ্যাঁ, কোল্ড ইনটলারেন্স এটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি প্রশ্ন করবেন আপনার কি শীতের দিন ঠান্ডা সহ্য হয় না? তো প্রচণ্ড ঠান্ডা লাগে কিনা, প্রথম শীত লাগে কিনা শীতের দিন, অথবা গরমের দিন অতিরিক্ত গরম লাগে কিনা, শীতের দিন অতিরিক্ত শীত লাগে কিনা, এইটা বলবেন। ঠান্ডা লাগে বললে কিন্তু ওরা আবার অন্য কিছু বুঝে, ঠান্ডা লাগে বলা যাবে না, বলতে হবে অতিরিক্ত শীত লাগে কিনা। তারপর কি কার্ডিয়াক ব্র্যাডিকার্ডিয়া, হ্যাঁ, এবং এখানে প্যালপিটেশন এবং ট্যাকিকার্ডিয়া অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এখানে একটা আছে যে রেস্টিং ট্যাকিকার্ডিয়া, তো রেস্টিং ব্র্যাডিকার্ডিয়া ইম্পর্ট্যান্ট। এই রেস্টিং কন্ডিশনে এটা একটা ইসিজি দিয়ে বোঝা যায়, হ্যাঁ, অথবা আপনি পালস মেপেও বুঝতে পারবেন যে রেস্টিং কন্ডিশনে তার এত ব্র্যাডিকার্ডিয়া, কোনো ড্রাগ হিস্ট্রি নাই, যে সে বিটা ব্লকার খায় না, কোনো যেসব ড্রাগ ব্র্যাডিকার্ডিয়া করে তাদের কোনো হিস্ট্রি সে নাই। নর্মাল পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া কেন, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে পালস দেখে ইসিজি করে। এখানে দেখেন একটা জিনিস আছে, ড্রাই, কোল্ড অ্যান্ড ইয়েলিশ স্কিন। দেখেন এটা কেন বলেন তো? কারণ আমি আপনাকে বলছিলাম যে এমন জায়গায় সে ঘাঁটি কাটছে যে এটা সে এমন ইয়েলিশ স্কিনটা হয়। এটা আমি পরে বলবো, নেক্সট স্লাইডে আছে কেন হবে, হ্যাঁ, মানে জন্ডিস হবে, কেন জন্ডিস হবে। নন পিটিং ইডিমা, এটার একটা কারণ আছে, এটার কারণটা এখানেই বলে দিই। নন পিটিং ইডিমা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, ডেভিডসন বলে যে বিভিন্ন জায়গায় মিউকোপলিস্যাকারাইড ডিপোজিশন হয়, এর জন্য কিন্তু এই নন পিটিং ইডিমা হয়। যেখানে প্রোটিন আছে, নিচে প্রোটিন বসা, হ্যাঁ, ওইখানে কিন্তু আপনি বেশিক্ষণ হাত আঙুল চাপ দিয়ে ধরে রাখতে পারেন, পিট করবে না। পিট মানে কি? গর্ত হবে না, এখানে চাপ দিবেন, আবার চাপ উঠায় ফেলবেন, সুন্দর করে উঠে যাবে, আগের মতো হয়ে যাবে। এটা বলে নন পিটিং ইডিমা। এর জন্য এখানে মিউকোপলিস্যাকারাইড মেনলি জমা হয়, এই বিভিন্ন জায়গায় হয়, মেনলি স্কিনে হয়, সাবকিউটেনিয়াস টিস্যুগুলোতে মিউকোপলিস্যাকারাইড জমা হয়, যে লং টার্ম যদি কারো হাইপোথাইরয়েডিজম থাকে। তো আর সেকেন্ড, এখানে আরও অনেক কিছু আছে, যেমন এই যে মেনোরেজিয়া, অলিগোমেনোরিয়া, এইগুলো তো হবেই, এগুলা আসলে রিলিভেন্ট হিস্ট্রি নিতেই হবে আপনাকে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে নিউরোলজিক্যাল এই সাইন দুইটা, ডিক্রিজ ডিপ টেন্ডন রিফ্লেক্স অ্যান্ড কার্পাল টানেল সিনড্রোম। আমি আগে সহজটা বলে নিই, তারপর একটু ভিতরে ঢুকবো। কার্পাল টানেল সিনড্রোম কেন হয়? আমরা কি জানি যে কার্পাল টানেল সিনড্রোম হচ্ছে টানেল দিয়ে মিডিয়াল নার্ভ যায়, যাদের এই মিউকোপলিস্যাকারাইড বেশি রিলিজ হয়, এবং এই যে হাইপোথাইরয়েডের জন্য লং টার্ম একটা মিউকোপলিস্যাকারাইড জমা হয়েছে, ওই টানেলে কিন্তু যে সে বিভিন্নভাবে ডিপোজিশন হয়। এই লং টার্ম ডিপোজিশন হয়ে যায়, টানেলটা বন্ধ হয়ে যায়। টানেলটা বন্ধ হয়ে গেলে কিন্তু ওই মিডিয়াল নার্ভটা কম্প্রেশন হয়, এবং কম্প্রেশন হলে তখন তার কার্পাল টানেল সিনড্রোম ডেভেলপ করে। এবং ডিপ টেন্ডন রিফ্লেক্স খুব ইম্পর্ট্যান্ট,
দেখেন এটা বুঝিয়ে দিচ্ছি, এই ছবিটা দেখেন, এই ছবিটা কিন্তু আমরা এই ছবি আপনার সমস্ত পজিশনের সব এন্ট্রি পরীক্ষা লাগবে, কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা, এটা বুঝতে অনেক কঠিন হয় অনেক সময়। জেড লাইন, এম লাইন, তারপর আই লাইন, তারপর ডার্ক এরিয়া, এইগুলা সার্কোমেয়ারের বিভিন্ন, এই যে এইগুলো দেখাইছে, এই যে এটা হচ্ছে সার্কোমেয়ারের ইন্টারনাল একটা স্ট্রাকচার দেখাইছে। আমাদের এত কিছু লাগবে না, মেনলি জানতে হবে এটা একটা নার্ভ টার্মিনাল, এখানে যখন অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়, অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়ে গেছে, এই সিনাপস, সিনাপস থেকে কি হয়, অ্যাসিটাইলকোলিন স্ট্রেসদার অ্যাসিটাইলকোলিনটা রিজলভ হয়ে যায়, কিন্তু প্রিসিনেপ্টিক মেমব্রেন থেকে যে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়েছে সে কিন্তু পোস্টসিনেপ্টিক মেমব্রেনে মানে মাসলের উপর সে কিন্তু কাজ করছে। ওই কাজ করার কারণে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তৈরি হয়েছে। এই যে দেখেন, হ্যাঁ, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কিন্তু রিলিজ হয়েছে, এখানে দেখেন প্রচুর ক্যালসিয়াম রিলিজ হয়েছে, প্রচুর ক্যালসিয়াম কিন্তু দেখেন সার্কোমেয়ারের বিভিন্ন জায়গায় এসে বসে গেছে। এটাতে কিছুই হয় না, এটা অ্যাক্টিন এবং মায়োসিন কিন্তু কন্ট্যাক্টে চলে আসবে, এতটুকু মনে রাখলেই হবে। ক্যালসিয়াম যখন রিলিজ হবে এবং সার্কোমেয়ার ভরে যাবে, হ্যাঁ, সার্কোমেয়ারে যখন এই ক্যালসিয়াম রিলিজ হবে, সার্কোমেয়ার থেকে প্রচুর ক্যালসিয়াম বের হয়ে যখন অ্যাক্টিন মায়োসিনের উপর কাজ করবে, তখন কিন্তু ক্লোজ কন্ট্যাক্টে আসবে, অ্যাক্টিন মায়োসিনের হেড কিন্তু একে অপরকে ধরে রাখবে, যতক্ষণ ধরে রাখবে ততক্ষণ কন্ট্রাকশন হবে। আবার নর্মাল ফিজিওলজি হচ্ছে বেশিক্ষণ ধরে রাখে না, এটা খুব তাড়াতাড়ি এটা রিল্যাক্সেশন মোডে চলে যায়, কোনো কন্ট্রাকশন ফলোড বাই রিল্যাক্সেশন। কেমন রিল্যাক্সেশন হবে, এই ক্যালসিয়াম চ্যানেলের, ক্যালসিয়ামের যে এটিপিএস চ্যানেল বলে এটা, এইগুলাকে, হ্যাঁ, এই যে এইগুলা, হ্যাঁ, এইগুলা কী হবে, এগুলা ব্লক হয়ে যাবে। এগুলো যদি ব্লক হয়ে যায় তখন কিন্তু রিল্যাক্সেশন ফেজে আসার কথা, কিন্তু যাদের থাইরয়েড হরমোন নাই তাদের কিন্তু এই যে সাইডগুলো দেখেন, এইগুলো ব্লক, চাকার মতো যেগুলো, এগুলো অ্যাকচুয়ালি ব্লক বোঝাচ্ছে, এইগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল নর্মালি, কিন্তু এটা একটা ফিজিওলজিক্যাল পিকচার, এটা কিন্তু ব্লক হবে না, এটা আস্তে আস্তে ব্লক হবে। এই চ্যানেলটার বলে ক্যালসিয়াম এটিপিএস চ্যানেল, ক্যালসিয়াম এটিপিএস। এই চ্যানেলটা বন্ধ হয় না, এই চ্যানেলটা আস্তে আস্তে বন্ধ হয়, তখন যেটা খুব র্যাপিডলি বন্ধ হওয়ার কথা ছিল আস্তে আস্তে বন্ধ হয়, এবং এর জন্যই এই রিল্যাক্সেশনটা আস্তে আস্তে হয়। কন্ট্রাকশনের পর যে রিল্যাক্সেশনটা আপনি যার ইনিশিয়েট করছেন, কন্ট্রাকশন হয়েছে, তারপর রিল্যাক্সেশনটা আস্তে আস্তে হবে, কারণ এটা তো সম্পূর্ণভাবে বন্ধ হইতে পারতেছে না, কারণ তার থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্ট আছে, ওই T3 এসে এই রিসিপ্টরটাতে কাজ করে। সুতরাং এটা খুব ইম্পর্ট্যান্ট, এগুলা জানা উচিত, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি, এটা খুব একটি ইফেক্টিভ না, কিন্তু তবু এগুলো দেখা উচিত আর কি, হ্যাঁ। কারণ দেখেন, ব্রেস্ট যদি কারো অ্যাট্রোফি থাকে, কারো যদি লো ব্লাড প্রেশার থাকে, এই ব্রেস্ট অ্যাট্রোফিটা ইম্পর্টেন্ট, আর স্কিন পিগমেন্টেশন এখানে, হ্যাঁ। কেন? কারণ হচ্ছে যাদের THS কম অথবা থাইরয়েড রিলিজিং হরমোন যে হাইপোথ্যালামাস থেকে, ওরা যদি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রোল্যাক্টিন সিক্রেশন হবে না, আর প্রোল্যাক্টিন সিক্রেশন না হলে কিন্তু আলটিমেটলি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যেটা, হ্যাঁ, ওইটাকে কিন্তু সাপ্রেস করার মতো, ওটা কিন্তু সাপ্রেস হয়ে যাবে, হ্যাঁ, ওইটা কাজ করবে না, এর জন্য কিন্তু অ্যাট্রোফিক ব্রেস্ট হইতে পারে, এটা খুব একটি ইম্পর্ট্যান্ট না। আচ্ছা, তো হাইপো এবং হাইপারথাইরয়েডিজমের ভিতর যেটা আপনাদের জানতে হবে, এটা একটা ভেনচার্টের ইম্পর্টেন্সটা হচ্ছে যে এখানে যেটা আপনাকে জানতে হবে যে এখানে পিওরলি কিন্তু হাইপারথাইরয়েডিজম হচ্ছে গ্রেভস ডিজিজ এবং টক্সিক, এটা পুরো ডিজিজ প্রসেসটাতেই কিন্তু সে হাইপারথাইরয়েডিজম নিয়ে আপনার সাথে প্রেজেন্ট করবে। বাদবাকি থাকবে হাসিমোটো, সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস, পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, রিডাল থাইরয়েডাইটিস, আয়োডিন ডেফিসিয়েন্সি এবং লিথিয়াম। আমরা আয়োডিন ডেফিসিয়েন্সি সবচেয়ে বেশি চিনি হাইপোথাইরয়েড হিসেবে, কিন্তু না, সবচেয়ে বেশি কিন্তু প্রাইমারি অ্যাট্রোপিক হাইপোথাইরয়েডিজম, যেটা সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ওয়াইড, তারপর হাসিমোটো, তারপর হচ্ছে আয়োডিন, তারপর হচ্ছে অন্যান্য কিছু, হ্যাঁ। এবং সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম সবচেয়ে বেশি পাওয়া যায়, এটা এখানে আসবে না, কিন্তু সাবক্লিনিক্যালগুলো কিন্তু পেশেন্ট বেশি পাবেন আপনি, হ্যাঁ। এই চারটা দেখানোর ইম্পর্টেন্স হচ্ছে যে তারা কেন একটা পেশেন্টের সাব অ্যাকিউট বলতেছে যে হাইপোথাইরয়েডিজম, কিন্তু সে ওভারল্যাপ কেন করতেছে, কারণ তাদের ভিতর এই দুইটার, সবার ভিতরই মোটামুটি এই তিনটা ডিজিজের ক্ষেত্রে ইনিশিয়াল ফেজটা হবে হাইপারথাইরয়েডিজম, দেন ফলোড বাই
হাইপোথাইরয়েডিজম। প্রথমে হাইপোথাইরয়েডিজমের পিকচার নিয়ে প্রেজেন্ট করবে আপনার কাছে, তারপরে সে হাইপোথাইরয়েডিজম হয়ে যাবে। এটা কেন হয়? এটার কারণ হচ্ছে যে পেশেন্টের হাইপোথাইরয়েডিজম হয় তার কিন্তু প্রিফর্ম কিছু হরমোন গ্ল্যান্ডে থাকে। যার হাইপোথাইরয়েডিজম হবে, গ্ল্যান্ড ভাববে যে আমার এখন ভিতরে যা আছে সব উজাড় করে দিয়ে দিই। তো সব উজাড় করে দিয়ে দিতে গেলে যখন যেটা হয় যে রেগুলেশনটা মেনটেন হয় না, বেশি পরিমাণ হরমোন ব্লাড সার্কুলেশনে চলে আসে। ঠিক যতদিন এটা ব্লাড সার্কুলেশনে থাকবে ততদিন হাইপারথাইরয়েডিজম লাইক ফিচার আপনি পরীক্ষা করলে পাবেন হাইপারথাইরয়েডিজমের ছবি, ইন্টারপ্রিটেশন করে ফেলবেন হাইপারথাইরয়েডিজম, কিন্তু না, এটা কিন্তু এখান থেকে বাঁচতে হলে আপনাকে কিছু অ্যান্টি বডি যেমন অ্যান্টি টিপিও, অ্যান্টি টিজি, তারপর কিন্তু ক্লিনিক্যাল ফিচার, এগুলো মিলাই কিন্তু আপনাকে বুঝতে হবে যে না, এটা হচ্ছে এই ডিজিজের প্রাথমিক মাত্র শুরু, এটা কিন্তু পরবর্তীতে হাইপো হওয়ার চান্স আছে এবং ফলো আপে রাখতে হবে পেশেন্টকে। ঠিক আছে, তো আমরা সামনে আগাই। আরেকটা হচ্ছে অ্যামিওডারন। হ্যাঁ, এখানে লিথিয়াম আছে এবং আরেকটা অ্যামিওডারন। ওরা দুইজন কিন্তু কি করে, ওরা অ্যাকচুয়ালি T4 থেকে T3 কনভার্সন হতে দেয় না। এই যে ডিআয়োডিনেজ আপনাকে বলছিলাম, ওই এনজাইমটাকে কিন্তু সে ইনহিবিট করে দেয়। এর জন্য কিন্তু সে এই হাইপোথাইরয়েডিজমই করে। ঠিক আছে, আচ্ছা, গ্ল্যান্ডের উপর কোনো কাজ করে না, সে পেরিফেরাল কনভার্সনটাকে কিন্তু বাধা দেয়। ঠিক আছে, আচ্ছা, এখন কজ প্রাইমারি অ্যাট্রোফিক হাইপোথাইরয়েডিজম, হাসিমোটো থাইরয়েডাইটিস, এবং আফটার থাইরয়েডেক্টমি, রেডিওঅ্যাক্টিভ আয়োডিন থেরাপি, ড্রাগ থেরাপি, অ্যামিডারন, লিথিয়াম, ডায়েটারি আয়োডিন ডেফিসিয়েন্সি, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, এবং আদার যে এটার সাথে অ্যাসোসিয়েশন থাকবে, ডাউন সিনড্রোম থাকতে পারে, টার্নার সিনড্রোম থাকতে, সিলিয়াক ডিজিজ থাকতে পারে, এবং হাইপারপ্রোল্যাকটিন হাইপোগোনাডিজম খুব ইম্পর্ট্যান্ট, এবং স্লাইড রাইজ বিলিরুবিন। এই দুইটা সম্পর্কে আপনাকে বলছিলাম যে কথা বলবো। দেখেন এখানে আগের কজগুলো একবার দেখে রাখেন যে প্রাইমারি অ্যাট্রোফিক হাইপোথাইরয়েডিজম যদি থাকে তার সাথে কিন্তু আপনি কয়েকটা ডিজিজ খুঁজবেন। একটা পেশেন্টকে ভাবতেছেন হাইপোথাইরয়েডিজম, কোনো কারণ পাচ্ছেন না ওইরকম, কিন্তু তখন চিন্তা করতে হবে অটোইমিউনিটি কিনা। অটোইমিউনিটির কারণে কিন্তু, অন্যান্য অটোইমিউনিটির কারণে কিন্তু এই অ্যাট্রোফি হাইপোথাইরয়েডিজমটা হয়। মেনলি থাইরয়েড গ্ল্যান্ডগুলো অ্যাট্রোফি হয়ে যায়। যেমন টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, এডিসন ডিজিজ এবং পার্নিশিয়াস অ্যানিমিয়া, এই তিনটে ইম্পর্টেন্ট, বিভিন্ন কোশ্চেনে থাকে এন্ট্রি পরীক্ষাগুলোতে। হ্যাঁ, হাসিমোটো থাইরয়েডাইটিস, এটা কিন্তু 10 টাইমস কমন ইন ফিমেল, অ্যান্ড অ্যাকিউট ফেজ কিন্তু হচ্ছে থাইরোটক্সিকোসিস হয়। হ্যাঁ, এবং অ্যান্টিটিপিও কিন্তু পজিটিভ। ঠিক আছে, তারপরে কি, এগুলো তো জানলেনি। আর এখানে যেটা হচ্ছে হাইপার প্রোল্যাকটিন, কেন থাইরয়েড হরমোনের সাথে প্রোল্যাকটিনের কী সম্পর্ক? দেখবেন গাইনোকোলজিস্টরা সবসময় থাইরয়েড দিবে, একটা টিএইচএস দিবে, একটা প্রোল্যাকটিন দিবে, কী দেখবে সাথে এফএসএস দেখবে, এলএস দেখবে, এগুলো সব একটা কানেকশান আছে। কানেকশানটা বুঝতে হলে দেখেন এই ছবিটা দেখেন। হ্যাঁ, ছবিটা না, এটা আগে দেখেন, এটা ডেভিডসন থেকে নেওয়া। আপনারা পজিশনের যতগুলো ক্লাস করবেন সবগুলোতে এই ছবি পাবেন, চিন্তার কোনো কারণ নেই, সব বইতেই আছে। এটা ডেভিডসন থেকে নেওয়া। দেখেন T3 দিছে কিন্তু T4 দেয় নেই। T3 সবচেয়ে বেশি সেন্সিটিভ হাইপোথ্যালামাসের জন্য। T3 যদি কম থাকে, আমরা আজকে হাইপো নিয়ে কথা বলতেছি, এটা কম থাকলে এটা বেশি রিলিজ হবে। এটা যদি বেশি রিলিজ হয়, এটা কিন্তু প্রোল্যাকটিনকে বাড়াবে। এটা শুধু নিজে টিএইচএসকে স্টিমুলেট দেয় না, এটা প্রোল্যাকটিনকেও দেয়। এইটাই হলো এখানকার প্রবলেম। সুতরাং প্রোল্যাকটিনকে দিলে আমাদের গোনাড দুর্বল হয়ে যাবে। কীভাবে হবে দেখেন, প্রোল্যাকটিনকে দিছে, সে ব্রেস্টের উপর কাজ করছে, ল্যাকটেশন করতেছে, কিন্তু না, এই প্রোল্যাকটিনকে যদি বাড়ায় দেয় তখন কিন্তু এই ছবিটা আপনাকে দেখতে হবে। দেখেন এখানে প্রোল্যাকটিন কিন্তু বেড়ে গেছে, দেখেন অ্যান্টিপিটিটাস থেকে প্রোল্যাকটিন বেড়ে গেছে। প্রোল্যাকটিন কি শুধু ব্রেস্টের উপর কাজ করবে? না, প্রোল্যাকটিন যদি বেড়ে যায় এটা কিন্তু নেগেটিভ একটা স্টিমুলেশন দিবে গোনাডোট্রপিক রিলিজিং হরমোনকে। তারপর কিন্তু এই সাইকেলটার হবে না। এটা যদি নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু এইগুলা রিলিজ হবে না, ওভারি কিন্তু আর ডেভেলপ করতে হবে না, হাইপোগোনাডিজম তৈরি হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট। এর জন্য অ্যামোনিরিয়া নিয়ে গাইনোকোলজিস্টের কাছে পেশেন্ট আসে, তারা ইভ্যালুয়েশন করে থাইরয়েড হরমোন এবং প্রোল্যাকটিন দিয়ে, যে আসলে ওইখানে কোনো সমস্যা হচ্ছে কি না, থাইরয়েড হরমোন কম কি না, ওইসব কারেকশান করতে চায়। সুতরাং ইম্পর্ট্যান্ট বোঝার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। দেখেন এই স্টেপস এবং এই স্টেপস, যে প্রোল্যাকটিন যদি বেশি হয়, প্রোল্যাকটিন ইনহিবিন, হ্যাঁ, প্রোল্যাকটিন যদি বেশি হয়ে যায় তখন কিন্তু তার উপর নেগেটিভ ইফেক্ট হবে। এলএসএস এফএসএস বের হবে না, টেস্টিস ওভারি দুইটাই ডেভেলপ করবে না, এবং ইস্ট্রোজেন প্রজেস্টেরন অ্যান্ড্রোজেন কিছুই থাকবে না, কমে যাবে, তখন কিন্তু রিপ্রোডাকশন হবে না। ঠিক আছে, এটা ফিজিওলজি, আমি আপনাকে প্যাথোলজি বুঝাইলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আপনাকে বলি
যে আমরা এখন কি দেখতে চাচ্ছি, স্লাইডলি বিলিরুবিন কেন বাড়ে। আপনাকে আমি বলছিলাম যে এটা এমন এমন জায়গায় ঘাটিকারা আছে যেসব জায়গা থেকে আপনাকে অবশ্যই বুঝতে হবে। এই যে দেখেন, আনকনজুগেটেড বিলিরুবিন মানে কি, মেনলি প্রথমে কি ছিল একটু আপনারা বই দেখে নেবেন। এটা সবারই জানা যে কনজুগেশনটা হয় মেনলি লিভারে এসে, আনকনজুগেটেডটা লিভারের বাইরে। যখন কনজুগেশন হতে চায় তখন গ্লুকোনাইল ট্রান্সফারেজ করে একটা এনজাইম আছে, এই যে ইউডিপি, গ্লুকোনারাইল ট্রান্সফারেজ এনজাইম, এই অ্যাক্টিভিটিটা কমায় দেয় এই থাইরয়েড হরমোন। এটা যদি থাইরয়েড হরমোন না থাকে তাহলে এই এনজাইমটা কাজ করে না। এনজাইম না কাজ করলে আনকনজুগেটেড থেকে কনজুগেটেড আর হবে না। তখনই কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হবে যে ওই পেশেন্টের তখন আপনার পেলেন না, বিলিরুবিন বেশি পেলেন, তো জন্ডিস বলবেন না, জন্ডিসের ইভলিউশন করতে হবে, এই থাইরয়েড হরমোনই আসতে হবে। সুতরাং একটা পেশেন্টের জন্ডিস পেলে আপনার থাইরয়েড হরমোনও দেখা উচিত। কেন উচিত, এটার আনসারটা হচ্ছে এটা, ঠিক আছে? এটার কারণে কিন্তু হইতে পারে, এটা কিন্তু পেশেন্টকে কাউন্সেলিং করতে পারবেন, নিজে জানলেন, সবাইকে জানাতে পারলেন, এটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন যে সেরাম টিএইচএস, এটা সবচেয়ে সেন্সিটিভ। ফার্স্ট টেস্ট যদি আপনি একটা করতে চান, দেখার জন্য হাইপোথাইরয়েড চিন্তা করতেছেন, একটা করলেই হবে যদি পেশেন্টের টাকা পয়সা কম থাকে। সাথে ফ্রি T3 এবং ফ্রি T4, কিন্তু T3-র কিন্তু কোনো রোল নাই। কারণ কি, T3-র সোর্স হচ্ছে T4 নিজে এবং রিভার্স T3, মানে যেসব T3 কাজে লাগে না ওরা কিন্তু ব্লাডে রিভার্স T3 হিসেবে থেকে যায়। সুতরাং T3 থেকে আপনি খুব একটা আইডিয়া পাবেন না, আপনার আইডিয়া মেনলি নিতে হবে T4 থেকে। সুতরাং হাইপোথাইরয়েডের সবচেয়ে সেন্সিটিভ বায়োমার্কার হচ্ছে THS অ্যান্ড T4, এই দুইটা দেখে ইন্টারপ্রিট আপনাকে ম্যাক্সিমাম ডায়াগনোসিস আপনার এখান থেকে হয়ে যাবে। T3-রও ইম্পর্টেন্স আছে, যে নাই তা বলা যাবে না, T3-র ইম্পর্টেন্স আছে এক দুইটাতে। তখন আমরা যখন বলবো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী কী, একটা চার্ট আছে ওইখান থেকে বলে দিব। ইসিজি, রেস্টিং ব্র্যাডিকার্ডিয়া, লো ভোল্টেজ ইসিজি। এখন দেখেন এখানে রেস্টিং ব্র্যাডিকার্ডিয়া, এটা তো ইম্পর্ট্যান্ট বললাম, ইসিজি করলে পাবেন। আর লো ভোল্টেজ ইসিজি কেন হতে পারে, একটা পেশেন্টের থাইরয়েড হরমোন নেই, তার মায়োকার্ডিয়াম কিন্তু কনজামশন হচ্ছে না অক্সিজেন কনজামশন না হলে কিন্তু তার যে ভোল্টেজে কাজ করার কথা হার্ট, ওইটা কাজ করতে পারবে না। এবং অনেক হাইপোথেনসিস পেশেন্টদের মিউকোপলিস্যাকারাইড জমে যায় ইয়েতে, হার্ট কার্ডিয়াক মাসল অথবা ক্রুরাল ইফিউশন, পেরিকার্ডিয়াল ইফিউশন থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ওই আমরা যে ইসিজি রিডিংটা পাবো এটা কিন্তু পাবো না, এটা কিন্তু কম পাবো, তখনই লো ভোল্টেজ ইসিজি হয়। লো ভোল্টেজ ইসিজির ক্রাইটেরিয়া আছে, ইসিজি নিয়ে অনেক কিছু বোঝার আছে, এইগুলো দেখে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। একটা লো ভোল্টেজ ইসিজি পাইলেন, ভোল্টেজ কম মনে হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কী, থাইরয়েড না, তো এই চিন্তা করতে হবে। থাইরয়েডের জন্য কিন্তু ইভ্যালুয়েশনে যেতে হবে, এনে হাইপোথাইরয়েড কিনা এটা বের করতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে ইউএসজি অফ থাইরয়েড, এটা খুব ইম্পর্ট্যান্ট। আলট্রাসাউন্ড করে বোঝা যায় না এমন কোনো মানে থাইরয়েড ডিজিজ নাই, সব ডিজিজেই আলট্রাসাউন্ডের ফাইন্ডিং আছে। বিশেষ করে আমরা যে চ্যাপ্টারটা আজকে বলতেছি হাইপোথাইরয়েডিজম, এটা হচ্ছে ডিফিউজ থাইরয়েড ডিজিজ। ডিফিউজ থাইরয়েড ডিজিজে প্রচুর হয়, আলট্রাসাউন্ডে সব বলা যায় যদি ডপলার স্টাডির সাথে থাকে, ডপলার উইথ আলট্রাসাউন্ড, নেক এবং থাইরয়েড সব কিছুই মোটামুটি ইভ্যালুয়েশন করা যায়। আপনার ফার্স্ট লাইন হবে, আপনি যদি দুইটা পরীক্ষা দেন, একটা হচ্ছে টিএসএইচ, একটা থাইরয়েড, এই দুইটা দিলে আপনি অনেকটুকু জেনে যাবেন, আর অন্য পরীক্ষা না দিলেও চলে, কিন্তু এগুলো আপনাকে দেখা উচিত। সেরাম প্রোল্যাকটিন কেন বাড়বে এটা বলে দিছি, সেরাম আনকনজুগেটেড বিলিরুবিন কেন বাড়বে সেটাও বলে দিছি। হ্যাঁ, আচ্ছা, ফাস্টিং লিপিড কেন বাড়বে বলে দিছি, কারণ সে ফ্রি ফ্যাটি অ্যাসিডকে কিন্তু ফুয়েল হিসাবে ব্যবহার করতে দিবে না, এর জন্য এগুলো বেড়ে যাবে। আরবিএস, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স অর ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। কেন, কারণ গ্লুকোজ তো সেলের ভিতর ঢুকতে পারতেছে না, কারণ ইনসুলিনকে তো সেন্সিটিভ করার দায়িত্ব ছিল থাইরয়েড হরমোনের, সে করতে পারতেছে না। সুতরাং রিজন বিহাইন্ড দিস হচ্ছে লো থাইরয়েড হরমোন মিনস রিডিউস use of glucose and free fatty acid as fuel. This is why glucose intolerance and hyperlipidemia occurs in hypothyroidism. তো আমরা এই ইন্টারপ্রিটেশন, এই বক্সটা থেকে, ডেভিডসনের বক্স থেকে আপনার সারা জীবন চলতে হবে, এই বক্স দেখেই চলতে হবে। কিন্তু এই বক্স দেখতে গেলে মাথাটা ঘুরায়। তো আমি চিন্তা করছি যে যেহেতু খুব ইনিশিয়াল স্টেজের আপনাদের ক্লাস, এটা থেকে আপনাকে অনেক কিছু ডায়াগনোস করতে হবে, কিন্তু মেনলি বেসিক জিনিসটা আলাদা করে জানা উচিত, এবং বেসিক জিনিসটা আমি একটা চার্ট, ম্যানুয়াল চার্ট করছি, যেটা ছবি আকার আছে, ওইটাই আপনাকে বোঝাই দেবো, এটা আমরা লাস্টে বুঝবো। হ্যাঁ, সর্বশেষে এটা হচ্ছে চার্টটা। হ্যাঁ, এখান থেকে আমরা বুঝবো
এখন ক্লু দেই আপনাদের যে কোনো একটা পেশেন্টের অ্যান্টি টিএইচ রিসিপ্টর, অ্যান্টি টিএইচ অ্যান্টিবডি ও কিন্তু গ্রেভস ডিজিজের দিকে চলে যাবে, 90 to 100 থাকবে গ্রেভস ডিজিজ। কখন দিবেন? যদি হাইপারথাইরয়েডিজম পান। হাইপোর পেশেন্টকে এটা দেওয়ার দরকার নেই। যদি হাইপো পান তখন অ্যান্টি-টিপি অ্যান্টিবডিজ দেবেন, এটা দরকার আছে, এটা হাসিমটোর দিকে যায়। এবং 10% ক্ষেত্রে কিন্তু অনেকে নর্মালি থাকতে পারে। সুতরাং ক্লিনিক্যাল ফিচারও মিলাইতে হবে। এই যে ডিপ টেন্ডন রিফ্লেক্স, অ্যাঙ্কেল জার্ক, এই অ্যাকিলিস টেন্ডনের উপর যার কিন্তু মোর স্পেসিফিক, হ্যাঁ এটা কিন্তু ভালো ফিজিশিয়ান, এই যে বিধান, ডক্টর বিধান রায়, ওরা যে ভালো ফিজিশিয়ান ছিল, তারা কিন্তু এইগুলোই মনে করতো। আমি দেখি নাই, তো মনে হয় যে ওরা এইগুলো করতে বলে অনেক ডায়াগনোসিস তারা চেম্বার প্র্যাকটিসেই বুঝে যেত। তো এই যে এখানে আছে প্রিভিলেন্স দেখেন, অ্যান্টিবডিজ পার্সেন্টেজ, গ্রেভ ডিজিজে কিন্তু টিএইচএস রিসিপ্ট অ্যান্টিবডি 80 to 95%। এটা খুবই ইম্পর্টেন্ট বক্স ডেভিডসনের। এবং এখানে কি হয়, অটোইমিউন হাইপোথাইরয়েডিজম কোনটা? অ্যাকচুয়ালি হাসিমোটো থাইরয়েডিস। এটাতে কিন্তু থাইরয়েড প্যারাক্সাইড মানে অ্যান্টিটিপি অ্যান্টিবডি, এটা কিন্তু অ্যান্টিটিপি অ্যান্টিবডিটা কিন্তু প্রায় 90 to 100%। দেখেন ইম্পর্টেন্ট, এটা দিয়ে আপনি কিন্তু ম্যাক্সিমাম কমন পেশেন্টই পাবেন প্র্যাকটিস করতে গেলে। আহামরি খুব একটা জটিল পেশেন্ট পাই না, এগুলো আসলে জটিল হইলে খুব কম পার্সেন্টেজ জটিল হয়। এবং এখানে দেখেন যে নর্মাল পপুলেশনেও কিন্তু থাকতে পারে এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে আর কি, যে থাকতে পারে, কিন্তু আমি কিন্তু ডিজিজ ধরে আগাবো। যদি ভালো থাকে ঠিক আছে, কিন্তু আমি মনে করবো যে এটা ডিজিজই হইতে পারে, এমন একটা চিন্তা করতে হবে। হ্যাঁ, এবং এই থাইরোগ্লোবুলিন দেখেন হাসিমটোর ভিতর কিন্তু 80 to 90% টিজিও থাকে। সুতরাং আপনি অ্যান্টি-টিপি আর অ্যান্টি-টিজি দুইটাই দিতে হবে যদি আপনি সাসপেক্ট করেন যে পেশেন্টটা হাসিমটো হইতে পারে। ঠিক আছে, এখন হচ্ছে যে দেখেন হাসিমটো থাইরয়েডাইটিস। হাসিমটো থাইরয়েডাইটিসে এখানে বোঝার ব্যাপার হচ্ছে, হাসিমটো থাইরয়েডাইটিসে হাইপোগোনাডিজম, অ্যান্টি-টিপি এবং গয়টার, এই তিনটা জিনিস থাকবে, তাহলে এটা হাসিমটো থাইরয়েডাইটিস। হাসিমটো থাইরয়েডাইটিস অ্যাসোসিয়েশন থাইরয়েড লিম্ফোমা, হাসিমটো থাইরয়েডাইটিসটা থাইরয়েড লিম্ফোমার সাথে অ্যাসোসিয়েশন থাকবে। ফিচার হেয়ার লস, হর্সনেস অফ ভয়েস অ্যান্ড পেরিঅরবিটাল ইডিমা, এইগুলো তার হচ্ছে ফিচার। এইগুলো অ্যাকচুয়ালি পেশেন্ট দেখতে দেখতে আসলে হয়, কিন্তু হাসিমটো থাইরয়েডাইটিস কিনা এটা বুঝতে হবে, এটার জন্য মিলাইতে হবে, এবং অ্যান্টিটিপিও দিবেন কিনা ডিসিশন নিতে হবে। এবং ফিচারটা হচ্ছে ফিচার অফ হাইপোথাইরয়েডিজম, হেয়ার লস, হর্সনেস অফ ভয়েস অ্যান্ড পেরিঅরবিটাল ইডিমা, এই তিনটা জিনিস কিন্তু আপনার দেখতে হবে। এই পেরিঅরবিটাল ইডিমা, হর্সনেস অফ ভয়েস এবং হেয়ার লস, এই সবগুলোই কিন্তু এই মিউকোপলিস্যাকারাইড হাইপোথাইরয়েডিজমে হইলেই কিন্তু তখন হইতে পারে। হাসিমটো থাইরয়েডাইটিসের সবচেয়ে ইম্পর্টেন্ট থাইরয়েড লিম্ফোমা। কেন? কারণ থাইরয়েড লিম্ফোমা হবে এই কারণে যে থাইরয়েডে একটা হচ্ছে মিউকোপলিস্যাকারাইড জমাবে, এবং থাইরয়েড সেলে কিন্তু প্রচুর লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন হবে, এবং লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন হলে এখান থেকে এই লিম্ফোসাইট একটা সময় মিউটেশন হয়ে কিন্তু লিম্ফোমাতে কনভার্ট হয়ে যায়। এবং মেডিকেল স্টুডেন্টদের বলা হয় যে লিম্ফোমা, থাইরয়েড হাসিমটো এমন হইতে পারে, কারণ প্রচুর স্ট্রেসফুল কন্ডিশনে যায় তারা, থাইরয়েড হরমোন প্রচুর প্রেশারে থাকে সবসময়, এটা একটা ইম্পর্টেন্ট। অনেকে বলে গয়টারে এটার গয়টার থাকবে, হাসিমটোর কিন্তু থাইরয়েডের একটু ফোলা থাকবে, আপনি এটা একটু লক্ষ্য করতে হবে। আপনি ধূপ গিলতে বলবেন, দেখবেন আলট্রাসাউন্ডে বলবে গয়টার, তখন দেখবেন যে গয়টারের কনসিস্টেন্সি এবং এটা নন টেন্ডার কিনা। হ্যাঁ, এবং আর্লি ডিজিজে কিন্তু থাইরয়েড এটা কিন্তু হাইপোথাইরয়েডিজম থাকবে না, হাইপারথাইরয়েডিজম থাকবে, এবং লেটে থাকবে হাইপোথাইরয়েডিজম, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো সিক ইউথাইরয়েডিজম সিনড্রোম করে একটা সিনড্রোম আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যাথোলজিটা বুঝতে পারলে আপনি হবেন। এটা যে হসপিটালে ভর্তি আছেন, আপনি ডিপ্রেস অথবা স্ট্রেসফুল কন্ডিশনে যাচ্ছে, তখন কিন্তু বডির রেগুলেশনটা নষ্ট হয়ে যায়, তখন একটা ডাউন রেগুলেশন হবে, একটা আপ রেগুলেশন। ডাউন রেগুলেশন হবে টাইপ 1 টি আয়োডিনেজ এনজাইম, যেটা T4 থেকে T3 করতো, সেটা কিন্তু ডাউন রেগুলেশনে যাবে। এর কারণে কিন্তু T4 থেকে T3 কনভার্ট হবে না। কনভার্ট না হলে কিন্তু T4 বেড়ে যাবে, বাট T3 কমবে। এটা কিন্তু আমরা দেখাবো লাস্টে। আমি বলছি যে ডিফারেনশিয়াল ডায়াগনোস করার জন্য THS, T3 and T4 দেখে কীভাবে বুঝবো, এটা আমরা লাস্টে কথা বলবো এই ব্যাপারে। এবং আপ রেগুলেশন অফ টাইপ 3 ডাইআয়োডিনেস টু ইনঅ্যাক্টিভেট রিভার্স T3 অলসো টু রিডিউসিং বেসাল মেটাবলিক রেট। আপ রেগুলেশন যে T3 আছে,
এটা হবে কি বডির যে টিথিগুলো ছিল, আপনি হসপিটালে ভর্তি হয়েছেন, তারপর যে বডিতে টিথিগুলো কাজ করতেছিল এগুলো রিভার্স টিথিতে চলে যাবে, আপরেগুলেশন হবে, বেশি বেশি হবে। তখন কিন্তু আমার চাহিদা মতো যে টি3 ছিল ওইটা কিন্তু কমে গেছে। কিন্তু অ্যাক্টিভ ফর্ম অফ থাইরয়েড হচ্ছে টি3 যদি না থাকে তাহলে তো টি4 থেকে লাভ হচ্ছে না। তখন কিন্তু আপনার একটা সিনড্রোম হবে, ওই সিনড্রোমটাকে বলতেছে সিক ইউথাইরয়েড সিনড্রোম বা নন থাইরয়েডাল ইলনেস। অনেক জায়গায় পাবেন এটা, হ্যাঁ। এবং এটা কিন্তু ইম্পর্ট্যান্ট অনেক জায়গার জন্য। কখন হয়? এমআই, স্টারভেশন, আপনি অনেকক্ষণ ধরে না খেয়ে আছেন, বার্ন, ট্রমা সার্জারি, ম্যালিগনেন্সি, ডায়াবেটিক কিটোসিডোসিস, ক্রনিক রেনাল ফেলিওর, মানে যত ইনফ্লামেটরি কোনো একটি ইনফেকশন হয়েছে তখনও কিন্তু হতে পারে। সুতরাং তখন যদি এমন একটা পিকচার পান যে ব্লাডের যে টি3টা কম আর টি4 নর্মাল অথবা বেশি হয়ে আছে এবং টিএইচএসটা তখন বেশি, তখন কিন্তু চিন্তা করতে হবে যে এটা সিক থাইরয়েড ইউথাইরয়েডিজম কিনা, হ্যাঁ, এইভাবে মনে রাখতে হবে। এবং এটার রিকভারি, এটা রিভার্সেবল এবং এটা রিকভারি হয়ে যায় সিস্টেম ইলনেস ভালো হওয়ার সাথে সাথেই। আর নেক্সট স্টেপ ম্যানেজমেন্ট হচ্ছে রিপিট থাইরয়েড ফাংশন আফটার 3 মান্থ। 3 মাস পর কিন্তু এটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে, কারণ তখন আপনার স্ট্রেসফুল কন্ডিশনগুলো চলে গেলে আপনি আস্তে আস্তে বাসায় গেলেন, রেস্ট নিলেন, আর এটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ। এবং আমরা আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, খুবই ইম্পর্ট্যান্ট। এটা থেকে আপনি অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পেশেন্ট কাভার হয় এই একটা থেকে, যা এটার মেনলি বেসিকটা হচ্ছে কোনো সিমটম থাকবে না, শুধু দেখা যাবে যে টিএইচএসটা বেড়ে আছে। আমরা কি বলছি, টিএইচএসের সেন্সিটিভিটি সবচেয়ে বেশি হাইপোথাইরয়েডিজমে। তাহলে টিএইচএস যদি বেড়ে থাকলে তো আপনার ভাববেন এটা হাইপোথাইরয়েডিজম, কিন্তু দেখবেন যে টি3 টি4 কিন্তু নর্মাল, ওরা নর্মাল হয়ে আছে। তাহলে আপনি জিনিসটা চিন্তা করতে পারবেন যে টি3 টি4 নর্মাল, টিএইচএস মানে আমার হাইপোর দিকে যায় না এখনও। কেন যায় নাই, এটা কিন্তু আমাদের ইভ্যালুয়েশন করতে হবে। ইভ্যালুয়েশন বলতে ফলো আপে রাখতে হবে, আর তাকে দেখতে হবে যে অ্যান্টিবডি কোনো ডেভেলপ করছে কিনা বডিতে। যদি ডেভেলপ করে তাহলে কিন্তু তাকে ট্রিটমেন্ট দিতে হবে, এটা আমরা বলতেছি। দেখেন কি বলছে, সিগনিফিকেন্সটা কি, রিস্ক অফ প্রোগ্রেসিং টু ওভার হাইপোথাইরয়েডিজম is 2 to 5% per year higher in men. Risks increased by presence of thyroid auto antibodies. এসব ক্ষেত্রে কিন্তু auto antibodies-এর রিস্ক থাকে ইনক্রিজ, এবং এটা ম্যালিগনেন্সিতে কিন্তু কনভার্ট হতে পারে যদি অ্যান্টিবডি তৈরি হয়, হ্যাঁ। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কখন ট্রিট করবেন? টিএইচএস মোর দেন 10, এটা একটা ক্রাইটেরিয়া। থাইরয়েড auto antibodies পজিটিভ মানে অ্যান্টি-টিপিও, অ্যান্টি-টিএইচএস, অ্যান্টি-টিজি এগুলো যদি থাকে, এবং প্রিভিয়াস ট্রিটমেন্ট অফ গ্রেভস ডিজিজ, যদি আগের কোনো ট্রিটমেন্ট অফ গ্রেভ ডিজিজ যদি দিয়ে থাকেন, হিস্ট্রি থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ট্রিট করতে হবে টিএইচএস। যদি টিএইচএস যতই হোক, হ্যাঁ, আপনাকে করতে হবে। আর টিএইচএস যদি 10-এর বেশি হয় তখন তো ট্রিটমেন্ট শুরুই করতে হবে। আর টিএইচএস যদি 10-এর কম হয়, তখন যদি এইগুলো থাকে তখন কিন্তু আপনাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে, মানে থাইরক্সিন সাপ্লিমেন্টেশন দিতে হবে। যদি কারো কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে, প্রেগনেন্সি প্ল্যান, নিয়ার ফিউচার, যদি প্রেগনেন্সি আমরা নিতে চাচ্ছি, প্রেগনেন্সিতে প্রচুর থাইরয়েড দরকার, হরমোন দরকার পড়ে, সুতরাং আপনাকে এগুলো চিন্তা করতে হবে। যে ফ্রিকোয়েন্সি অফ টিএফটি মানে থাইরয়েড প্রোফাইল টেস্ট, হ্যাঁ। এটা কী মানে আমি একটা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস করলাম, কয়দিন পর আমি দিব, অথবা মানে ফলো আপে আসবে। যদি নেগেটিভ থাকে অ্যান্টিটিপিও 1 নাম্বার টেস্ট, এটা দিতে হবে আপনাকে। এটা নেগেটিভ যদি থাকে সে 3 বছর পরে আসবে, পজিটিভ থাকলে 1 বছর পরে আসবে। এটা হচ্ছে তার প্রোটোকল। এখন আসি, এটা শেষ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। ট্রিটমেন্ট হচ্ছে থাইরক্সিন যদি 10-এর বেশি থাকে, আর বাকি অপশনগুলো করে। পোস্টপার্টাম থাইরয়েডিসটা কি, যে থাইরয়েড ডিসফাংশন অকার উইদিন ফার্স্ট 6 মান্থ আফটার ডেলিভারি। যে ডেলিভারি হওয়ার পরের 6 মাসের পর যদি কারো থাইরয়েড সমস্যা হয়, চিন্তা করতে হবে এটা হচ্ছে পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। এটা আর অন্য কিছু চিন্তা করবেন না, চিন্তা করতে হবে ওইভাবেই। হিস্ট্রিটা এর জন্য ইম্পর্টেন্ট। প্যাথোফিজিওলজি, দ্য এক্সাক্ট এটিওলজি ইজ আননোন, বাট লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন অফ থাইরয়েড ইজ টিপিক্যাল সাজেস্টিং অটোইমিউনিটি। এখানেও কিন্তু লিম্ফোসাইট হচ্ছে ইনফিল্ট্রেশন, এটা হচ্ছে প্রেগনেন্সির পর হচ্ছে, আর হাসিমোটোতে কিন্তু সবসময় হচ্ছে। ইনভেস্টিগেশন কি, অ্যান্টিটিপিও, এই যে অ্যান্টিটিপিও যেখানে আছে ওইখানে লিম্ফোসাইট, মিউকোপলিস্যাকারাইড এগুলার কিন্তু ডিপোজিশন হবে। ম্যানেজমেন্ট, দ্য থাইরোটক্সিক ফেজ ইজ নট ইউজুয়ালি ট্রিটেড উইথ অ্যান্টি-থাইরয়েড ড্রাগ। যখন ম্যানেজমেন্ট, এটা কি বলছে, এটাতে কিন্তু পোস্টপার্টাম থাইরয়েডিস কিন্তু একটা সময় পর্যন্ত
হাইপারথাইরয়েডিজম থাকে। কিন্তু তখন কিন্তু আপনি হাইপারথাইরয়েডিজম আছে বলে কার্বিমাজল অথবা প্রোপাইল থায়োইউরাসিল এগুলো দিতে পারবেন না। আপনি বুঝতে হবে অ্যাকচুয়ালি ডিজিজটা কি, ডায়াগনোসিসের জন্য ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস আপনি পারেন, বুঝেন যে একটা প্রেগনেন্সির 6 মাস পর হয়েছে, এটা তো এটাতে দেওয়া যাবে না, তাহলে এটা দিতে হবে কি প্রোপানল। প্রোপানল দিলে হবে কি জানেন, প্রোপানল যে শুধুমাত্র আমাদের অ্যাংজাইটি, ট্রিমার এগুলো কমায়, এগুলো কিন্তু না। প্রোপানল কিন্তু করে কি, T4 থেকে T3 হইতে দেয় না, এই কনভার্সনও কিন্তু সে বন্ধ রাখে। তাহলে T4 থেকে T3 না হলে প্রাথমিক যে ইনিশিয়াল ফেজ কিন্তু আপনার এখানে হাইপারথাইরয়েডিজম, তখন কিন্তু প্রোপানল দিলে এই হাইপারথাইরয়েডিজমটা আর ইফেক্টিভ হয় না শরীরের জন্য। কারণ T3 তো নাই, T4 থাকুক, T4 তো কোনো মেটাবলিক ফাংশনে ওরকম কাজ করতে পারে না। হ্যাঁ, এর জন্য প্রোপানল ইজ বেস ড্রাগ। এটা কিন্তু থাইরয়েড ফাংশনের উপর একটা কাজ আছে T4, এর জন্য সবসময় আমরা ইন্ডেভারই দিই। হ্যাঁ, প্রোপানলই দিতে হবে। হ্যাঁ, এবং হাইপোথাইরয়েড ফেজে কিন্তু আমরা আপনার থাইরক্সিন দিতে পারবেন। এই যে উইথড্রল পিরিয়ড আফটার 6 মান্থ টু মেজার রিকোয়ার থাইরয়েড ফাংশন, যতদিন না পর্যন্ত থাইরয়েড ফাংশন রিস্টোর হচ্ছে। রিকারেন্স অফ থাইরয়েডিটিস ইজ কমন ইন সাবসিকুয়েন্ট, যে থাইরয়েডিটিসটা রিকারেন্ট হওয়ার চান্স থাকে প্রচুর। হ্যাঁ, এখন হচ্ছে হাইপোথাইরয়েডিজম ম্যানেজমেন্ট বুঝতে হলে আপনাকে জিনিসটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আপনাকে কত টিএইচএস আপনার নর্মাল ভ্যালুতে কত রাখতে হবে। এমন আমি জানি যে অনেকে আছে যে এই রিপোর্টগুলো আমরা ভালো করে ইন্টারনেট সময় দেখা হয় না বলে জিনিসগুলো মাথায় থাকে না। টিএইচএস কিন্তু 5-এর বেশি কখনো হইতে পারবে না, এটা আপনার মাথায় ঢুকিয়ে নিতে হবে। স্ট্যান্ডার্ড হচ্ছে 2.5। হ্যাঁ, এই 2.5 এবং 5 এটা মাথায় থাকতে হবে সবসময়। এটা থাকতে পারলে যে খুব তাড়াতাড়ি সব রিপোর্ট আপনি রিড করতে পারবেন। এবং এখানে চিন্তা করতে হবে এই লোকের বয়স 50-এর বেশি না কম, 50-এর বেশি হলে কিন্তু, এবং সাথে দেখতে হবে যে ইসকিমিক হার্ট ডিজিজের হিস্ট্রি আছে কিনা। তাইলে কিন্তু আমি আপনাকে প্রথমে বলছিলাম ইসকিমিক হার্ট ডিজিজের পেশেন্টে কশাসলি থাইরক্সিন রিপ্লেসমেন্ট করতে হবে। একে হুট করে দেওয়া যাবে না, হুট করে দিলে কিন্তু সে অ্যানজাইনার সিমটম অ্যাগ্রাভেট করবে। হ্যাঁ, এবং ট্যাব থাইরক্সিন 25 শুরু করতে হবে, এবং এটা কিন্তু 50-এর বেশি আপনি বাড়াতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এন্ডোক্রাইনোলজিস্টের অথবা স্পেশালিস্ট মেডিসিনের ওদের লাগবে, ফলো আপে লাগবে। সুতরাং আপনি 25 করে শুরু করবেন, এবং এটা ডেইলি ডোজ, একটা ডোজ দেয়। সকালে শুরু করেন 25 একটা করে। হ্যাঁ, যাদের 50 বছরের বয়স বেশি, যাদের 50-এর কম তাদের কিন্তু থাইরক্সিন আপনি 50 থেকে 100 শুরু করতে পারবেন। 50-ও শুরু করতে হয়, 100 শুরু করতে পারেন। এবং থাইরয়েড হরমোন আমরা যখন দিই, দেখবেন 3 অথবা 2+0+0 মানে 3টা করে, এটা 100 পাওয়া যায়, 50 পাওয়া যায়, 25 পাওয়া, আপনার ইচ্ছা আপনি কীভাবে দেবেন। তো ভয় পাওয়ার কিছু নাই, অনেকে ভয় পায়। আপ টাইট্রেশন অফ থাইরক্সিন এভরি 4 উইকলি, প্রতি 4 সপ্তাহ পর পর আপনি থাইরয়েড হরমোনের ডোজ বাড়াইতে পারবেন। ডোজ কিন্তু 4 সপ্তাহ আগে বাড়াইতে পারবেন না, কারণ থাইরক্সিন আমরা যেটা T4 দিচ্ছি লং অ্যাক্টিং, এটা কাজ করতে কিন্তু আপনাকে 7 দিনের মতো সময় লাগে। এটা কিন্তু খুব, এবং T3 ডিউরেশন কিন্তু 6 থেকে 8 ঘন্টা। সুতরাং 7 দিন যে জিনিসটা আপনার শরীরে থাকবে ও আস্তে আস্তে কাজ করতে করতে সময় লাগে। সুতরাং আপনি ডোজ 4 সপ্তাহ পরেই বাড়ানোটা হচ্ছে আইডিয়াল। ইন্টারাকশন, ড্রাগস ইন্টারফেয়ার উইথ অ্যাবজর্পশন অফ থাইরক্সিন লিডিং টু হাইপোথাইরয়েড ক্রাইসিস। যে এখানে আমি বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি এটা এই জায়গাটা আনার ইম্পর্টেন্স হচ্ছে যে আমরা একটা থাইরয়েডের জন্য একটা ট্রিটমেন্ট দিলাম, ধরেন থাইরক্সিন, কিন্তু এর সাথে যদি এমন কোনো কিছু দিয়ে বসি যেটার জন্য তার এই হরমোনগুলোর অ্যাবজর্পশনই হচ্ছে না, তখন একটা বিপদ না। এর জন্য এই খেয়াল রাখতে হবে যে পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটর যেন আমরা না দিই। হ্যাঁ, এটার সাথে অ্যাভয়েড করি যতটুকু পারি। রিফর্ম পেশেন্ট কোনো টিবি ড্রাগ পাচ্ছে তখন কিন্তু এটা দেওয়া যাবে না, দেওয়া যাবে কশাসলি, কিন্তু তখন কিন্তু থাইরক্সিন অ্যাবজর্পশন কম হবে। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, অনেকে ক্যালসিয়াম খাইতে থাকে, কিন্তু এটা করা যাবে না, না করতে হবে। হ্যাঁ, অ্যামিউডারন এটা স্পেসিফিক, এটা আপনারা পাবেন না। আয়রন কিন্তু দেওয়া যাবে না, আয়রন দিলে কিন্তু থাইরক্সিনের অ্যাবজর্পশন কম হবে। এবং কোলেস্টাইরামিনটা ইম্পর্টেন্ট। কোলেস্টাইরামিন অনেকেরই আমরা দেই, যাদের পোস্ট কোলেসিস্টেক্টমির পর ডায়রিয়া হচ্ছে লং টার্ম, ওতে কিন্তু কোলেস্টাইরামিন দেওয়া হয়। লক্ষ্য রাখতে হবে তাদের যেন থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট পায়, এমন লোক কিন্তু কোলেস্টাইরামিন পাবে না, কারণ এই কোলেস্টাইরামিন থাইরয়েড হরমোনকেই হেপাটোবিলিয়ারি পুরো সিস্টেমে বিলিয়ারি পুরো সিস্টেমে কিন্তু থাইরয়েড হরমোনের যাতায়াত আছে, ওই যাতায়াত কিন্তু সে বন্ধ করে দেয়, সে কিন্তু এখান থেকে আসতে দেয় না। এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ,
Then follow-up advice. Checked after 8 to 12 weeks, the therapeutic goal is normalization of thyroid stimulating hormone THS. এই টিএইচএস লেভেলটা 8 থেকে 12 সপ্তাহ পর আপনি টেস্ট করে দেখবেন যে নর্মাল হয়েছে কিনা। আপনি এর আগে কিন্তু কমেন্টস করতে পারবেন না যে নর্মাল হয়ে গেছে অথবা নর্মাল হয় না, পেশেন্ট বলবে ভালো লাগে না। কিন্তু ডেভিডসনে বলা আছে যে উইদিন 1 to 2 weeks যে থাইরক্সিন আপনি যদি সাপ্লিমেন্ট দেন আপনার ইফেক্ট করা শুরু করে এবং সিমটমগুলো রিজলভ হয়ে যায়। কিন্তু আপনাকে কমেন্টস করতে হবে 8 থেকে 12 সপ্তাহ পর। এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু ক্লিনিক্যালি আপনাকে খুব হেল্প করবে একটা হাইপোথাইরয়েড পেশেন্ট হ্যান্ডেল করতে। এটা আপনি কিন্তু নোট করে রাখেন, ঠিক আছে? এবং থ্যাংক ইউ, অনেক কিছু বললাম। তো একটা চার্ট বাকি আছে বলছিলাম, চার্টটা শুরু করি। অ্যাকচুয়ালি এটা দেখে আপনারা সব ডায়াগনোসিসগুলো করবেন এবং এটা আপনাকে খুব হেল্প করবে যে ডেভিডসনের ওই ইয়েটা দেখার জন্য। ডেভিডসনের পুরো ব্যাপারটা এখান থেকেই আপনি কভার করতে পারবেন আশা করি। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে এখানে যেটা দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা একটু ওয়েট করতে হবে। এখানে দেখেন, এখানে কিন্তু দেখেন খুব সুন্দর করে লক্ষ্য করলে বুঝবেন যে এখানে আমরা কি দেখাইতে চাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা দেখাইতে চাচ্ছি যে থাইরয়েড প্রোফাইল, হ্যাঁ, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম সবসময় আগে চিন্তা করতে হবে যে এটা সেকেন্ডারিটা হচ্ছে ব্রেন থেকে হয়, হাইপোথ্যালামাস অ্যান্টিপিটিউটারি। এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে স্বাভাবিকভাবেই এটা টিএইচএসটা রিলিজ হয় এখান থেকে, তো এটা কমে যাবে। এই জিনিসটা আমি যেটা এখানে গোল দিচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জিনিসটা কমে যাবে। টিএইচএস যদি কম থাকে তাহলে থাইরয়েড হরমোন কি রিলিজ হবে না। সুতরাং এটা একটা কমন থিওরি হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম সব কম, কোনোটাই পারবে না। প্রাইমারি হাইপোথাইরয়েডিজম পিকচার হওয়ার কথা কী ছিল যে তাদের T4 কম, T3 কম, তাই তো? তাহলে তাদের টিএইচএস বেশি থাকবে, কারণ তার T3 T4 কম। নেগেটিভ ফিডব্যাকে কিন্তু টিএইচএস বেশি বাড়ার কথা, এবং এটাই ম্যাক্সিমাম হয়। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। এখন দেখেন, আমি সবচেয়ে বলতেছিলাম যে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম সবচেয়ে ইম্পর্টেন্ট। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম এনটিটিপিও দেখতে হবে আপনাকে। এটা পজিটিভ থাকতে নেগেটিভ থাকতে, পজিটিভ থাকলে ট্রিটমেন্ট দিবেন, পজিটিভ না থাকলে ট্রিটমেন্ট দিবেন না। কী করবেন দেখবেন যে শুধু টিএইচএসটাই বেশি, বাট T3 T4 কিন্তু এত বাড়ে নাই, ঠিক আছে? কোনো নর্মাল হয়ে আছে। এটা হলো সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস। হ্যাঁ, এই ডায়াগনোসিস পাওয়ার পরে টিপিও দিবেন, অ্যান্টিটিপিও। হাসিমোটো থাইরয়েডাইটিস, ওর কিন্তু টিপিও পজিটিভ থাকবে। আপনি ওরে পাবেন কি জানেন? ওর দেখেন টিএইচএস বেশি পাবেন ওর, তাহলে হাইপো। আগে তো টিএইচএস দেখে সবাই, তারপরে দেখবেন কি ওর দুইটাই মানে টিপিক্যাল একটা প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের দেখেন যে ফিচার, ও কিন্তু তাই নিয়ে আসবে। কিন্তু তাকে অ্যান্টিটিপিও দিবেন, তখন দেখবেন পজিটিভ পেয়ে গেলেই কিন্তু তার ডায়াগনোসিস হচ্ছে হাসিমোটো থাইরয়েডাইটিস, সাথে আলট্রাসাউন্ডের রিপোর্ট, সাথে ক্লিনিক্যাল ফিচার আপনাকে হেল্প করবে। নন থাইরয়েড ইলনেস বা সিক ইউথাইরয়েডিজম এবং ড্রাগ অ্যামিউডারন এই সেম একটা পিকচার তৈরি করে। সবগুলোই কিন্তু কি হয় অ্যাকচুয়ালি T4 থেকে T3 হতে দেয় না। T4 থেকে যদি T3 না হয় তাহলে T4 কিন্তু বেড়ে যাবে। T4 বাড়লে কিন্তু T3 যাবে কমে, কারণ T4 থেকে তো T3 হচ্ছে না। T3 এবং রিলেটিভলি তখন কি হবে, T4 বেশি থেকে যাবে আর নতুন করে T3 তৈরি হচ্ছে না, T3 কমে যাবে। তো তখন ব্লাডের পিকচারটা হবে এমন।
তখন কি হবে দেখেন, T3 না থাকার কারণে, হ্যাঁ, T4 কিন্তু T3 না থাকার কারণে কিছুই হবে না, বাট T4 যে নাই, টি ফোর যে বেশি হওয়ার কারণে কিন্তু সেই হাইপোথ্যালামাসকে আর স্টিমুলেট দেবে না, ইনহিবিটরি দিবে, এর জন্য সে টিএইচএসকে কমায় দিবে। টিএইচএস কিন্তু হাইপোথ্যালামাসে সেন্সিটিভ, T3ও সেন্সিটিভ, তবে T3টা বেশি সেন্সিটিভ, কিন্তু এখানে তো T3 থাকবেই না। এই T3 করবে কি, এখান থেকে T3 কমলে কী হবে, দুইটাভাবে কমে। একটা হচ্ছে এখানের ডিআয়োডিনেজ যে এনজাইম, এটার আপ রেগুলেশন অ্যান্ড ডাউন রেগুলেশনে একটা ঝামেলা হয়ে যায়, হওয়ার কারণে T4 থেকে T3 হয় না, আর যে T3 ছিল ওইটা আবার রিভার্স T3 হয়ে যায়, একটা বিপদ। মানে T3 থাকবেই না, ওর T3 নাই, আছে হচ্ছে T4, এবং T4 বাড়ার কারণে এটা কিন্তু কমে যাবে। হাইপোথাইরয়েডিজম সবসময় লক্ষ্য করবেন উল্টা, যেটা বাড়বে এটার সাথে এটা কমবে, উল্টা। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন একটু কেমন, এখানে দুইটা একই দিকে আবার একটা একই দিকে, এটা কীভাবে মনে রাখবেন, T3টা রিভার্স T3 হয়ে যাবে, আর এখানে T3 থেকে T4 হবে না, এখানে একটা ইনহিবিটরি সিগন্যাল হবে। তো এইগুলো হচ্ছে ওভারঅল আপনার হাইপার অ্যান্ড হাইপোথাইরয়েডিজমের যে বেসিক জিনিসগুলো এখানে আছে। এটা হচ্ছে ডায়াগনোসিসের জন্য, বাট আপনি যদি ট্রিটমেন্টে যান তখন কিন্তু আপনাকে এই দুইটা জিনিস লাগবে মাস্ট, পোর কমপ্লায়েন্স অ্যান্ড ওভার রিপ্লেসমেন্ট। আপনি ডেভিডসনে বলা আছে যে যদি থাইরক্সিন রিপ্লেসমেন্ট দিচ্ছেন বাট আপনি এডিকুয়েট রেসপন্স পাচ্ছেন না, চেঞ্জ দ্য কোম্পানি অফ দ্য ড্রাগ। রেনেটার দিচ্ছেন, সেটাকে স্কোয়ারে যেতে হবে, স্কোয়ারটা দিচ্ছেন, রেনেটে যেতে হবে, কারণ অনেক ড্রাগের এফিকেসি একরকম থাকে না। হ্যাঁ, এর জন্য কিন্তু এটা করতে বলছে। ইভেন অনেকে এখানে এখন বোঝার ব্যাপার আছে ওভার রিপ্লেসমেন্ট কী। ওভার রিপ্লেসমেন্ট হচ্ছে আপনি কাউকে বলছেন ওষুধ খেয়ে বলছেন 4 সপ্তাহ পরে আসতে, ওষুধের ডোজ বাড়াইতে পারেন, অথবা ওরা বলছেন যে 8 সপ্তাহ পরে আসতে ফলো আপে। আর ও করলো কি, ও 8 সপ্তাহের 7 সপ্তাহ পর্যন্ত ওষুধ খাইতো না রেগুলারলি, সে আসার 1 সপ্তাহ আগে ওষুধ খেয়ে সব ওষুধ খাওয়া শুরু করলো একসাথে। তাহলে কিন্তু তাকে ওভার রিপ্লেসমেন্ট বলতে আপনি ওভার দিচ্ছেন না, ও একটা সার্টেন পিরিয়ড কোনো ওষুধ নেয় নাই, এরপরে আবার সে প্রচুর পরিমাণ ড্রাগ নেওয়া শুরু করছে, যে থাইরক্সিন উল্টাপাল্টা খেয়ে আসছে, তার কিন্তু দেখবেন যে তার T4 যাবে বেড়ে, এই T4 থাকবে বেড়ে, আর তার এই THS ওই রকম যাবে কমে। তো সে আসছিল কিন্তু হাইপো নিয়ে, THS বেশি নিয়ে আসছিল, এখন হবে কি, এই THS যাবে প্রচুর কমে, থাকবে না, কারণ প্রচুর পরিমাণ T4 তো সাপ্লিমেন্ট হয়েছে, বডি অ্যান্টিপিরিটারি কিন্তু তখন রিকগনাইজেশন প্রচুর T4 চলে আসছে, ডাইটে আমার এটা কমাই দিতে হবে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি তার অরিজিনাল পিকচার না, এখানে পিকচার সে নিজে তৈরি করছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, জিজ্ঞেস করতে হবে। আর পোর কমপ্লেন্স হচ্ছে আপনি দিছেন, পেশেন্ট ভালো পেশেন্ট, সে ভালো কাউন্সিলিং এবং শিক্ষিত পেশেন্ট, সে কিন্তু এটা নর্মালি থাকবে T4, আপনি T4 ঠিকই দিয়ে T4 ঠিক করতে পারছেন, বাট এই T4টা কিন্তু নর্মালি এটাকে কমাইতে পারে নাই, এটা কিন্তু বেড়ে আসে, তখন কিন্তু আপনাকে ওই কোম্পানি চেঞ্জ করতে হবে, তাকে মনিটরিং আরও ভালো করে করতে হবে। সুতরাং এটা খুব ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা যদি আপনি ভালো করে মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ট্রিটমেন্টে যেতে পারবেন, ডায়াগনোসিস করতে পারবেন, এবং হাইপোথাইরয়েডিজম নিয়ে যে ভয়টা এটা চলে যাবে। সবাইকে ধন্যবাদ অনেক কষ্ট দেওয়ার জন্য, কারণ গতকালকে আসলে অনেক চেষ্টার পরেও কিন্তু আমি মাইক্রোফোনটা করতে পারি নাই, সাউন্ড আসে নাই। তো আমি আশা করি যে এই ক্লাসটাতে আপনারা অন্তত ট্রিটমেন্টটা বুঝতে পারছেন যে কীভাবে আমরা নেক্সট, এখানে বাকি থাকে আসলে কয়েকটা জিনিস আরও বাকি থেকে যায়। হাইপোথাইরয়েডিজম অনেক বড়, প্রেগনেন্সিতে হাইপোথাইরয়েডিজম সবচেয়ে ইম্পর্ট্যান্ট। দেখুন প্রচুর পেশেন্ট পাবেন প্রেগনেন্সিতে হাইপোথাইরয়েডিজম নিয়ে আসছে। প্রেগনেন্সিতে দুইটা সমস্যা দেখবেন যে জিপি প্র্যাকটিসে খুব কাজে লাগে। একটা হেপাটাইটিস বি পজিটিভ পেশেন্ট আসছে, আপনি কি করবেন, আপনাকে জিজ্ঞেস করবে, আপনি পারবেন না কিছুই, এটা আপনাকে জানতে হবে। প্রেগনেন্সিতে হাইপোথাইরয়েডিজম কী করতে হবে, কী ওষুধ দিতে হবে, কখন ওষুধ দিতে হবে না, এইগুলো কিন্তু আপনার জানতে হবে। সবাইকে ধন্যবাদ বলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে, ধন্যবাদ।